সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। এই রমজানে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে অনেকটাই পরিবর্তন হয়েছে। তার কারণে আমরা নানা সময় নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছি। তার মধ্যে একটি সাধারণ সমস্যা এখন পরিলক্ষিত হচ্ছে অনেকের মধ্যে, তা হচ্ছে গলা ব্যথা, গলা বসে যাওয়া বা খুসখুসে কাশি। দর্শক, আজ আমরা কথা বলবো গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইএনটি বিভাগ, বারটিম জেনারেল হসপিটাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি স্যার। আমরা তো পবিত্র মাহে রমজান চলছে এবং এই রমজান আসলে আত্মশুদ্ধি সংযমের মাস আমরা জানি। এই মাসে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপনে একটু পরিবর্তন হয়েছে। একটু জানতে চাই যে খাদ্যাভ্যাস বা জীবনযাপনের পরিবর্তনের কারণে আমাদের গলার কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? আসলে তো দেখেন, খাদ্যাভ্যাসের জন্য যে মেন জিনিসটা হয়, আমরা যেগুলো করি রমজান মাসে, সেটা অনেকাংশেই আমরা বলবো কি আসলে করা উচিত না। ধরেন আমরা সন্ধ্যার সময় এতগুলা খাওয়া দাওয়া করি, ভাজা পোড়া তো কোনো কমতি নাই, একটা খাওয়ার পরে আবার রাত্রেবেলা একবার খাই, খাওয়ার পরে আবার ভরপেটে খেয়ে ঘুমায় পড়ি, ভোরবেলা উঠে আবার এতগুলো খাই, আবার খাওয়া শুধু খাওয়ার সঙ্গে সঙ্গে ভাজা পোড়া খাওয়ার সঙ্গে সঙ্গে ভারী খাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পানীয় খায়, যার জন্য রাত্রেবেলা বারবার করে উঠে পেশাব করতে হয়, ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় গেলাম। দেখেন আপনি, সবগুলাই কিন্তু স্বাস্থ্যসম্মত না। আসলে এক নম্বর হলো আমরা যেগুলো খাদ্য খাচ্ছি সেগুলো আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি না। খাওয়ার পরে যে অভ্যাসগুলো করছি, ধরেন এই যে 3 বেলার মধ্যে, এই অল্প সময়ের মধ্যে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা, এই 11 ঘন্টার মধ্যে আমরা 3 বার খেয়ে নিচ্ছি। এটা তো আসলে মানে সারাদিনে যেটা খাই নাই সেটাকে আমরা কাভার আপ করে ফেলতেছি। এটা তো ঠিক না। ঠিক এক্স্যাক্টলি পানির বেলাও সেটা জিনিস। এক নম্বর হলো আমরা যে জিনিসগুলো খাচ্ছি সেগুলোও ঠিক মতো খাচ্ছি না, যে পরিমাণ খাচ্ছি সেটাও ঠিক খাচ্ছি না। আবার যে খাওয়ার সঙ্গে ঘুমটাও যে ম্যানেজ করে ফেলতেছি, কি রাত্রেবেলা খেয়ে সঙ্গে সঙ্গে ভর পেটে খেয়ে ঘুমিয়ে গেলাম, সেটাও তো গলার জন্য বা আমাদের ইসের জন্য, এসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য অনেক খারাপ, রিফ্লাক্সের জন্য অনেক খারাপ। আবার ফজরের নামাজ পড়ে আমরা পেট ভরে সেহরি খেয়ে আবার ঘুমাই গেলাম, সেটাও তো খারাপ। তা আমাদের টোটাল সিস্টেম থেকে আমাদেরকে আসলে বাইরে আসতে হবে, না হলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে। যেরকম ধরেন গলা এখনই খুসখুস করতেছে, আপনার কিছুটা ড্রাইনেস আছে, ড্রাইনেস তো অবশ্যই হচ্ছে। ড্রাইনেস থেকে অনেকগুলো সমস্যা হয়, কারণ আমাদের যেহেতু পানির স্বল্পতা দেখা দিচ্ছে, তো পানির স্বল্পতা দেখা দিচ্ছে, এটা মনে করে আমরা করি কি ফজরের ওয়াক্তে ইচ্ছা মতো খেয়ে ফেলাই পানি, খেয়ে দেখা যায় কি 2-3 বার ঘুম থেকে উঠি। এটা তো আসলে পানি তো বাইরে হয়েই যায় যেটা আমরা খেয়েছি, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইটও বেড়ে যাচ্ছে। কাজে এইভাবে কিছু করা যাবে না, এটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা আমি পরিমাণ পানি খাবো যাতে আমার নর্মাল যে ভোরবেলা একবার পেশাব করা, তারপরে সারাদিনে 1-2 বার পেশাব করা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই পরিমাণ আমাকে পানি খেতে হবে। এক একজনের জন্য এক এক রকম। ধরেন আপনি 2 লিটার 2.5 লিটার পানি খেলেন, কিন্তু ঢকঢক করে খাইতে থাকলেন, সমস্যা। পানির সঙ্গে চিনি জাতীয় জিনিস যোগ করলেন, আপনি আবার এটা খারাপ কাজ করলেন। তাহলে আমাকে সেই পরিমাণ পানি খেতে হবে যেটাতে আমার সারাদিনে ভোরবেলা 1 বার পেশাব হবে, সারাদিনে 2-3 বার পেশাব হবে, আর রাত্রেবেলা সন্ধ্যার পরে 1-2 বার পেশাব হবে। এই 4-5 বার পেশাবের মধ্যে আমাদের থাকবে, পেশাব হবে। আপনি নিজেই বুঝবেন কি আপনার কতটুকু লাগে। এর চেয়ে যদি বেশি করেন, তাহলে আপনি যদি ডায়াবেটিস না থাকে বা অন্য যদি প্রস্টেটের প্রবলেম না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এই সমস্যাগুলো আমাদের এই পরিমাণে আমাদেরকে পেশাব করলে আমাদের জিনিসটা স্বাচ্ছন্দ্যভাবে সিস্টেমটা কাজ করে, ওভারলোডেড হয়ে যাবে না। ওভারলোড করাও খারাপ, আন্ডারলোড করাও খারাপ। তো এই হলো আমাদের জিনিস। তো গলা যদি খুসখুস করে, এখন ড্রাই হয়ে গেছে, আমার গলা একটু খুসখুস করবে, আপনার সঙ্গে কথা বলছি হয়তো একটু গলা খুসখুস করবে, আমি কি করতে পারি? এখানে আবার কিছু ভুল ধারণা আছে আমাদের, যে আমরা ধরে নিই কি আমরা গড়গড়া করতে পারবো না, বেশি উজু করা যাবে না, বেশি কুলি করা যাবে না। এটা কিন্তু কথা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গরম লাগতো, উনি মাথায় পানি ঢালতেন। এটাতে ঠিক না কি আমরা ওইদিকে পানি গেলেই, মুখে পানি গেলেই সর্বনাশ হয়ে গেল, তা তো না। আমরা যে শ্বাসের মধ্যে যে বাতাস টানতেছি, সেই শ্বাসের মধ্যে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে। এই ময়েশ্চারটা আমাদের শরীরে যাচ্ছে তো। কাজে আমাদের যে আমরা যদি নাও খাই, কিছু তো যাচ্ছে। আমরা থুতু যে বাহির হয় প্রতিদিন, স্যালাইভারি সিক্রেশন, সেটা প্রায় 1.5 লিটারের মতো, সেটা তো আমরা খাচ্ছি। আচ্ছা, আমি বললাম দিনের বেলা আমি থুতু খাবো না, ফেলে দিব, থুতু ফেলে দিচ্ছে অনেকে, শরীরে প্রচণ্ড ক্ষতি হচ্ছে। শুধু ফ্লুইড যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে প্রোটিনও যাচ্ছে, ইলেকট্রোলাইটও যাচ্ছে। তা আমরা সারাদিন থুতু ফেললাম, রাতে ঘুমের জন্য সেই খেয়ে যে ঘুমাইলেন, তখন তো আপনি ঢোক গিলতেছেন। ঘুমের মধ্যে প্রত্যেকটা লোক 3-4 বার করে ঢোক গিলে ঘন্টায়, তাহলে এইটা তো আপনি গিলতেছেন। কাজে এইটা সিস্টেম না, সিস্টেমটা কিন্তু এরকম না। ওভারডু করাটা ঠিক না। নর্মালি খান, আপনি নর্মাল করেন, আপনি পানি খান, গড়গড়া করেন। গড়গড়া আপনার যখন গলা খুসখুস করছে, আপনি কী করবেন? আপনি গড়গড়া করেন।
তারপরে যদি না হয়, কথা বন্ধ করেন, কথা কম বলেন, কথা বলা তো এমনিও নিষেধ করে রেখে, তারপরে যদি না হয় তাহলে আপনি ইনহেলার ইউজ করতে পারেন। ইনহেলার ইউজ করলে কিন্তু আপনার ফুসফুসের চলে যাবে। আপনি স্টিম নিতে পারেন, এই গরম ভাপ নিলেন, তা দেখেন আপনি গড়গড়া করতে পারেন, স্টিম নিতে পারেন, আপনি করতে পারেন, ইনহেলার ইউজ করতে পারেন, কথা কম বলতে স্যার এটা কি পারেন। রোজা রেখে যে কেউ কি রোজা করতে রেখে পারবে? অবশ্যই ইনহেলার নেওয়া যায়, দের ইজ নো কন্ট্রোভার্সি অ্যাবাউট ইট। যেরকম রোজা রেখে যেরকম ইনসুলিন নেওয়া যায়, রোজা রেখে ইনহেলার নেওয়া যায়, কোনো সমস্যা নাই এটার মধ্যে। আপনি যেগুলো গ্র্যানিউল আছে, পাউডার আছে, ওগুলো নিতে পারবেন না, কিন্তু যেগুলো এয়ার ফ্রেশ মানে বাতাস বাইরেছে, স্প্রে বাইরেছে, দিতে কোনো অসুবিধা নাই। তো গড়গড়া করতেও তো আপনার আপত্তি নাই। এখন গড়গড়া করতে গলার মধ্যে কিছু পানিগুলো আপনি খেয়ে ফেলেন ইচ্ছা করে, সেটা তো অবশ্যই আপত্তি আছে। তবে যদি আপনি অনিচ্ছাকৃত যদি ঢুকেও যায়, সেটা তো আল্লাহ বলেছে কি আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত আপনার প্রতি। একটু জানতে চাই যে এই সময় অনেকেই বলে যে গলায় কফ জমে যাচ্ছে বা গলায় ব্যথা হচ্ছে, তারা কি করবেন? গলায় কফ জমে যাওয়ার জন্য আসলে ড্রাইনেস হয়, তো আমরা তো একটু ডিহাইড্রেশন একটু হয়। তো ডিহাইড্রেশন হলে গলায় যেরকম একটু ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ আমাদের ময়েশ্চার থাকলে ইনফেকশনটা কম হয়। আপনার চামড়া যখন শুকনো থাকবে তখন চামড়াতে ক্র্যাক করবে, ইনফেকশন হবে। চামড়া যখন ভেজা থাকে, নর্মাল, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের হাত কিন্তু চামড়াটা কিন্তু ভিজা আছে। তো ভিজা থাকলে ইনফেকশনের রেট কমে যায়, কারণ যেগুলো জিনিস সিক্রেশন হয় সেগুলো ইনফেকশনটাকে প্রোটেক্ট করে। তো নাকের শুকনা হয়, নাক শুকনো হওয়ার জন্য কিন্তু আপনারই হয়ে যায়, নাকে ইনফেকশন হয়। ইনফেকশন স্লাইট হতে পারে, মাইল্ড। এর ফলে পোস্টনাজাল ড্রিপ হয়, নাকের পিছন দিয়ে সর্দি আমাদের গলায় বেশি যায়, এটা কিন্তু আমাদের হয়। তো এটা করার জন্য আপনার নাকের মধ্যে ভ্যাসলিন দিবেন, আপনি নাক আগে পরিষ্কার করবেন। আমাদের 5 বার উজু করতে বলেছে, আপনি ফজর ওয়াক্তে একবার উজু করতেছেন, জোহর, আসর, মাগরিব 4 বার তো উজু করে ফেললেন। এর মাঝখানে যে দরকার লাগে আপনি নাকের মধ্যে লবণ গরম পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে আপনি নাকটা পরিষ্কার করেন, নাকটা ময়েস্ট থাকবে। তারপরে আপনি একটু ভ্যাসলিন ইউজ করেন নাকের ভিতরে, ভ্যাসলিন ইউজ করলে নাকটা ময়েস্ট থাকবে। তাহলে নাক থেকে যে পোস্টনাজাল ড্রিপ হয়, পিছন দিক দিয়ে ড্রিপ গলার মধ্যে যায়, মনে হয় গলার মধ্যে কিছু একটা আটকে আছে, সেটা থেকে আপনি কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। গলার জন্য আপনি গড়গড়া করতে পারেন। আপনি সত্যি কথা বলতে উজু করার সময় আপনি গলাকে বাঁচায় উজু না করে গলাকে ইউজ করে উজু করেন। আমরা এখন করি কি, আমরা ছোটোবেলায় নিজেও করছি, গলা মানে যাতে কোনো রকমের পানি এই মুখের সামনের দিক থেকে পিছন দিকে না যায়, তার জন্য সর্বদয় চেষ্টা করতাম উজু করার সময়। এটা আসলে ঠিক না। আপনি নর্মালি স্বাভাবিক যেভাবে উজু করার নিয়ম, ইনক্লুডিং গড়গড়া করা, সেটা আপনি করেন। করলে আপনি গড়গড়া করলে আপনার গলার খুসখুসে ভাবটা চলে যাবে। এরপরে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনাকে অবশ্যই করতে হবে, ইনহেলার ইউজ করতে হবে। আর আপনাকে মনে রাখতে হবে কি, বেশি ভাজা পোড়া খেলে কিন্তু রিফ্লাক্সটা বেশি হয়ে যায়, এবং ভাজা পোড়া খাওয়ার পরে বা ভরপেটে খাওয়ার পরে ঘুমাইলে, শুয়ে পড়লে, ঘুমাইলে বলবো না, আমি শুয়ে পড়লে আপনার রিফ্লাক্সটা বেশি হয়, তাহলে গলা কিন্তু খুশখুশি বেশি হয়। তাহলে আপনাকে দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে, ভরপেটে খেয়ে ঘুমানো যাবে না, আর ভাজা পোড়া খাওয়া যাবে না। এই দুটো আপনি করেন, তাহলে আপনার গলার যে রিফ্লাক্স যে সিমটমগুলো সেগুলো কম হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে খুশখুশি ভাবটা কমে যাবে। তারপর যদি হয়, তো যে বললাম যেটা আপনাকে, আপনি গড়গড়া করেন, আর নাকটাকে ময়েশ্চারে ভালো করে ভিজিয়ে রাখেন, নাকে ভ্যাসলিন ইউজ করেন। আর যদি তারপরে যদি না হয়, তাহলে একটু আপনাকে ইনহেলার ইউজ করতে হবে, কারণ আপনি রোজা ভাঙতে পারতেছেন না। ইনহেলার ইউজ করলে আমি শিওর কি আপনার এই খুশখুশি ভাবটা চলে যাবে। স্যার আরেকটি বিষয় একটু পরিলক্ষিত হয় যে অনেকেই দীর্ঘদিন ধরে অ্যালার্জির বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, তারা জানতে চান যে এই রমজানে তারা এই অ্যালার্জির সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন বা গলার সমস্যায়ও তারা আক্রান্ত হন, তাদের জন্য করণীয় কি? আপনার ইনহেলার, নাকের ড্রপ, এগুলো তো দিতে কোনো অসুবিধা নাই। আমি যতগুলো জেনেছি হুজুরদের কাছ থেকে, আমি নিজে তো হুজুর না, আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেসি আপনার নাকের ড্রপ দিতে পারেন। তবে নাকের ড্রপের একটা স্বাদ আছে। নাকের ড্রপটা যখন গলার মধ্যে চলে যায়, আপনি দিলে অবশ্যই কিছুক্ষণ পরে হয়তো যায়, কনকে যায় না, গেলে আপনি গলা থেকে ওটা কুলি করে ফেলে দিবেন। তো নাকের ড্রপ দিতে, নাকের স্প্রে দিতে কোনো সমস্যা নাই, আপনি এগুলো কন্টিনিউ করবেন। আপনার যে অনেকে আমাদেরকে বলে কি, আপনি তো 3 বার দিচ্ছেন ড্রপ দিতে, তা আমি 3 বার কেমন করে দিব? আপনি 3 বার সকালে ভোরবেলা দিতে পারেন, সন্ধ্যার সময়, আমাদের তো 12 ঘন্টা গ্যাপ, এখন আবার রাত্রেবেলা দিতে পারেন, অথবা সকালে, দুপুরে, সন্ধ্যার সময় দিতে পারেন। আমার মনে হয় 3 বার ড্রপ দিলে কোনো অসুবিধা নাই। ঠিক সেরকম আপনি মনে করেন ভেন্টোলিন বা অ্যাজমাসল ইনহেলার নিচ্ছেন, 4 বার নিচ্ছেন, আপনি 2 বেলা বাদ দিয়ে দিলেন না, নিলে অসুবিধা তো নাই। আসলে তো আমি বলছি অসুবিধা তো নাই। আমাদের যেগুলো বেসিক যেগুলো জিনিস বলা আছে সেটাকে করে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। তার অতিবাহিত করতে পারবে, এবং যারা বিভিন্ন রকমের অ্যালার্জির সমস্যার জন্য ইনহেলার নিচ্ছে বা স্প্রে নিচ্ছে, তারা সেটাও নিতে পারবে এই রমজানে রোজা রেখে। জি। স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই যে অনেকেই দেখা যায় যে গলার যে কোনো সমস্যা হলেই নিজ থেকে কিছু পথ্য নিজেরাই খেয়ে ফেলেন, ওষুধপত্র। একজন রোগী আসলে এই যে সমস্যাগুলো ভুগছেন, কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন নিজ থেকে ওষুধ নয়, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আপনার যে এখন গলাটা তো আসলে আমাদের গলার মধ্যে যে মাসলগুলো আছে, শরীরের মধ্যে যত মাসল আছে, হাত পা, আমাদের হার্ট, লাং, কিডনি, সবগুলো মাসেল, যত মাসল আছে তার মধ্যে সবচেয়ে সচল মাসল হলো আমাদের চোখের মাসলগুলো। চোখের ভিতরে চারদিকে যে মাসলগুলো আছে, তারপরে কিন্তু গলা।
তো চোখে দিয়ে তো আমরা একরকম কাজ করি, দেখি, এদিক ওদিক তাকাই, এর বেশি তো কিছু করি না। কিন্তু গলা দিয়ে দেখেন আপনি ফিস ফিস করে কথা বলছেন, আপনি উচ্চস্বরে কথা বলছেন, আপনি বক্তৃতা মারছেন ঘন্টার পর ঘন্টা, গান করতেছেন, রেওয়াজ করতেছেন, অনেক রকম কাজ করি। ফলে গলার যে ষড়যন্ত্রের যে মাসেলগুলো আছে এগুলো যদি আপনার একবার দুর্বল হয়ে যায়, কারণ কালকে আমার কাছে এক হুজুর আসলেন, খুব নামকরা একটা হুজুর, উনি বললেন কি না গলা কেরাত করার সময়, তারাবির নামাজ পড়ার সময় ওনার একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা তো হবেই, কারণ আপনি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করতে হবে। আপনি যদি প্রথমে যদি ওই যে আপনার গলার যে আমাদের ষড়যন্ত্রের মাসেলগুলোকে যদি দুর্বল করে দেন বা ওকে যদি ফ্যাটিক করে দেন, তাহলে তো হবে না। তো এটার জন্য নিয়ম হলো আপনাকে, আপনি যখনই গলা আপনার সব বসে যাবে, একদম সবার জন্য প্রযোজ্য, আপনি কথা বন্ধ রাখেন। সেটা আপনি ১ ঘন্টার জন্য বন্ধ করতে পারেন, ১ বেলার জন্য বন্ধ করতে পারেন, ১ দিনের জন্য বন্ধ করে কথা বন্ধ করেন। কারণ আপনার গলা দিয়ে যখন আমরা কথা বলছি, শুধু কথা বলছি, প্রতি সেকেন্ডে ছেলেদের বেলা ১৫০ থেকে ২০০ বার ভাইব্রেট করতেছে। আর মেয়েদের বেলা ২০০ থেকে ২৫০ বার, মেয়েরা এখানে উপরে ছেলেদের চাইতে। তো এখানে আমরা বুঝতে পারছি। তো এই ভাইব্রেট করছে, আপনি কথা বললে কিন্তু ওর উপর প্রচণ্ড চাপ পড়তেছে। আপনার যখন গলা বসে যাচ্ছে, আপনি টেক হোম বাসাদের মধ্যে আপনি যে করতে পারেন, আপনি কথা বন্ধ রাখেন। আপনি যখন ১ ঘন্টা বন্ধ রাখলেন, দেখে ঠিক হয়ে গেছে। হলো না, আপনি ১ বেলা বন্ধ রাখলেন, ঠিক হলো না, আপনি ১ দিন বন্ধ রাখলেন, ১ দিন হলো না, ২ দিন বন্ধ রাখেন। এইটা হলো আপনার প্রথম কর, যতদিন না আপনার গলা ভালো আসতেছে। এবং আপনি যদি প্রাথমিক পর্যায়ে এটা ফলো করেন, প্রচুর পরিমাণে পানি যদি খান আপনি, আপনার যদি অন্য কোনো গলা খুশখুশে থাকে তার জন্য ইনহেলার বা কিছু ইউজ করেন, তাহলে আপনার গলা ষড়যন্ত্রটা সম্পূর্ণরূপে রিকভার করে যাবে। তারপরে যদি রিকভার না করে, তাহলে আপনি বাসায় যেয়ে আপনি হয়তো একটা অ্যান্টিবায়োটিকই কিনে খাইলেন লোকের কাছ থেকে, কিন্তু আপনি বারবার করে করতে থাকলে কিন্তু আপনি কিন্তু উপযুক্ত চিকিৎসা নিচ্ছেন না। আপনি ব্লাইন্ডলি চিকিৎসা নিচ্ছেন, আন্দাজে চিকিৎসা নিচ্ছেন। আন্দাজে চিকিৎসা নেওয়ার স্কোপ নাই। হাইলি সফিস্টিকেটেড যন্ত্র গলার মধ্যে আমাদের বসে আছে। এখন যদি আপনি না হয়, আপনি ১ বার ২ বার চেষ্টা করেন, দেখলেন কি না হচ্ছে না, আপনার সমস্যা হচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেয়ে আপনার ষড়যন্ত্রটা চেক করতে হবে। টনসিলের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়। এই টনসিলের সমস্যায় যারা ভুগছেন তারা কি করবেন বা তাদের জন্য কিভাবে চিকিৎসা দিচ্ছেন? টনসিলের সমস্যা বাচ্চাদের জন্য তো হতেই পারে। তো বাচ্চাদের তো আর রোজা নাই। ওদের ৭-৮ বছর টনসিলের অসুখটা কিন্তু বাচ্চাদের বেলা হয়ে থাকে ৫-৭ বছর, ৭-৮ বছর পর্যন্ত। এদের তো আসলে রোজাই নাই। তারপরে যখন অ্যাডাল্টদের সঙ্গে জন্য যদি টনসিলের সমস্যাটা আমরা এখানে ভুল করি, অ্যাডাল্টদের যদি টনসিল সমস্যাটা ছোটোবেলা থেকে ক্যারি অন করে, ওইটা যদি চিকিৎসা ঠিকমতো না নেয়, তাহলে অ্যাডাল্টদের টনসিলের সমস্যা হয়। অ্যাডাল্টদের সাধারণত অ্যাজ সাচ টনসিলের সমস্যা শুরু হয় না, যেটা আমাদের অ্যাডাল্টের যে গলা ব্যথাটা হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যারিঞ্জাইটিস। একটা অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, ফ্যারিঞ্জাইটিসে যদি আপনি টনসিল অপারেশনটা করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা কোনো অংশে কমে না, বেড়ে যায়। কাজে যে কোনো গলার সমস্যার জন্য আপনি মানে সেফলি আপনি গড়গড়া করতে পারেন। বাচ্চারা আবার গড়গড়া করতে পারবে না, তো রোজাও নাই। আপনি গরম কিছু খেতে পারেন, গরম চাটা খেতে পারেন, বাচ্চাদেরকে গরম পানি দিতে পারেন। গরম চা খেলে খারাপ না, বাচ্চাদেরকে আমরা চা দিই না, কিন্তু আসলে দুধ চিনি ছাড়া চা দিলে এটা কিন্তু শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই ভালো। আমাদের দেশে একটা কমন ফ্যালাসি আছে কি, ছোটো বাচ্চাদেরকে চা দেওয়া যাবে না। হ্যাঁ, দুধ চিনি মিশায় চাটা দিতে পারবেন না, ওটা আপনার চা ধ্বংস করে দেয়, আপনার চায়ের আসল কার্যকারিতা নষ্ট হয়ে যায়। দুধ চিনি ছাড়া যদি আপনি চা দেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, কেন বাচ্চারা খেতে পারবে না, তারাও খেতে পারবে, এবং এটা শরীরের জন্য অত্যন্ত 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 ভালো বলেই আমি মনে করি। তো এই জিনিসটা যদি আপনি করেন, গড়গড়া করলে অনেক সমস্যাই চলে যায়। তারপরে না হলে আপনি ব্যথার ওষুধ প্যারাসিটামল দিতে হবে। এখন রোজা থাকলে প্যারাসিটামল তো নিতে পারবেন না, খেতে পারবেন না, আপনি সাপোজিটরি দিতে পারেন, আপনি ইনজেকশন দিতে পারেন। ইনজেকশন সেটাই নিষিদ্ধ যেটার মধ্যে আপনার খাবার আছে, মানে গ্লুকোজ আছে বা পানি আছে। ইনজেকশন আপনি ব্যথার ইনজেকশন নিলে তো ওদের পানি নাই, আপনি সাপোজিটরি নিলে তো কোনো সমস্যা নাই। কাজে আপনি দুদিকে নিতে পারেন। আপনার এখন গলা ব্যথা হচ্ছে, কোকাইতেছেন, আপনি কোকায় কোকায় আপনি ধর্মের ১৪ গোষ্ঠী উদ্ধার করছেন, সত্যি কথা বলতে দরকার তো নাই। আপনি গড়গড়া করেন, গড়গড়া যদি না হয় তাহলে আপনি সাপোজিটরি ডাইক্লোফেনাক সাপোজিটরি নিতে পারেন। তাতে যদি না হয় আপনি প্রোলাক ইনজেকশন নিতে পারেন, আপনার ব্যথা তো অবশ্যই চলে যাবে। আপনি অ্যান্টিবায়োটিকও নিতে পারেন রোজার মধ্যে, তাহলে আপনার গলা ইনফেকশন হলেও তো চলে যেতে পারে। আমাদের এগুলো ভুল ধারণা আছে কি এগুলো করা যাবে না, ইনজেকশন নিলে তো কোনো ক্ষতি নাই। আপনি ইনসুলিন নেওয়ার ব্যাপারে তো কোনো দুনিয়াতে কোথাও সন্দেহ নাই, কোনো আলেম ওলামা বলেন নাই কি ইনসুলিন নেওয়া যাবে না। তো ইনসুলিন যদি নেওয়া যায়, তাহলে আমাদের যদি একটা মানে একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা ব্যথার ইনজেকশন নিতে অসুবিধা তো নাই। আমার তো কষ্ট করার জন্য তো আল্লাহ বলে নাই, কষ্ট তো করতে বলছে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আননেসেসারি কষ্ট করার দরকার নেই। স্যার, অনেকে কিন্তু বারবার মানে দেখা যায় যে টনসিলের সমস্যায় ভুগছেন, ওষুধ নিচ্ছেন, আবারও টনসিলে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য করণীয় কি? টনসিল সমস্যা ওষুধ যদি বারবার করে যদি আমাদের হিসাব আছে কি প্রতি বছর ৪-৫ বার যদি ইনফেকশন হয়, পরপর ২ বছর যদি ইনফেকশন হয়, অথবা টনসিলের প্যারামিটারগুলো এএসও ইএসআর এগুলো বেড়ে যায়, বা টনসিলের জন্য অন্য সমস্যা হয়, শ্বাসের সমস্যা হয়, খেতে সমস্যা হয়, রাত্রে নাক ডাকে, এই রোগীগুলোর জন্য অবশ্যই আমরা টনসিল অপারেশনটাকেই সাজেস্ট করি। কারণ টনসিল অপারেশন করলে তো অ্যাজ সাচ কোনো সমস্যা হওয়ার কথা না।
টনসিল যদি রিয়েলি আপনার সমস্যা যুক্ত হয়ে থাকে, টনসিল একটা কাজ আছে, কিন্তু ওর কাজের চাইতে অকাজ যদি বেশি করতে থাকে তাকে ফেলে দিতেই তো হবে, তাই না? আমাদের নখের কাজ আছে, কিন্তু নখ এত বড় যদি হয়ে যায় তো আমাদের কাজ করতে অসুবিধা হবে না? তো কেটে ফেলতে হবে। চুলেরও একটা কাজ আছে, চুলে একটা লিমিট পর্যন্ত কাজ আছে। চুল এত বড় হয়ে যায় আমাদের যদি সমস্যা করে, তাহলে চুল আমরা কাটবো না? তো এটি হলো জিনিস, যে কোনো জিনিসই পরিমাণ মতো থাকতে হবে। তো টনসিলেরও কাজ আছে। অনেকে বলে টনসিলের কাজ আছে, টনসিলটা ফেলে দিলাম কি হবে? টনসিলের কাজ আছে, কিন্তু দেখা যায় কাজের চাইতে অকাজ বেশি করতেছে বা ঝামেলা হয়েছে, ওখান থেকেই মানে অসুখ বাধা বাঁধতেছে, তাহলে তো আপনাকে টনসিলটা ফেলে দিতে হবে। প্যারামিটারগুলো মানতে হবে। একবার ইনফেকশন হলেই যে আপনার টনসিল ফেলতে হবে, কথাটা একদম সত্য কথা না। আবার টনসিলাইটিস, আবার ফ্যারিঞ্জাইটিস, এটা আমাদের গলার অ্যালার্জি থেকে বা শুষ্কতা থেকে বা অন্য পোস্টনাজাল ড্রিপ থেকে অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স সিনড্রোম থেকে বা ডিসঅর্ডার থেকে হচ্ছে কিনা, এগুলো বাদ দিয়ে যদি পিওর টনসিল ইনফেকশন হয় বারবার করে, তাহলে টনসিলটা ফেলে দেওয়াই যুক্তিসঙ্গত। স্যার, গলার ক্যান্সারে অনেকেই আক্রান্ত হচ্ছেন। কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে রোগীরা বুঝবেন যে গলার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং করণীয় কি? ক্যান্সার কিন্তু সব জায়গায় একই জিনিস। একটা জিনিস শুরু হবে, চলে যাবে হয়তো, আপাতত আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলেন, চলে গেল, কিন্তু পুরাপুরি যাবে না। প্রথম জিনিস হলো ক্যান্সার। আমাদের সবাই আতঙ্ক থাকে, ক্যান্সার কারে বলে, ক্যান্সার হলো কিনা, আমার গলায় হলো কিনা, নাকে হলো কিনা, পেটে হলো কিনা। আপনাকে জিনিসটা বুঝতে হবে, আপনার একটা সমস্যা শুরু হবে। আপনি এখন সুস্থ ব্যক্তি, আপনি জানেন আপনি সুস্থতা কাকে বলে। এখন আপনার একটা সমস্যা শুরু হলো, আপনি হজম হচ্ছে না, আপনি ওষুধ খেলেন, মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু পুরাপুরি হচ্ছে না, আপনার পায়খানা হচ্ছে না। আপনি পায়খানা হচ্ছে, আপনি ওষুধ খেলেন, ভালো হয়ে গেল, কিন্তু আবার হলো, এবং পুরাপুরি ভালো হলো না। গলার মধ্যে, আপনার গলার মধ্যে হচ্ছে কিছু আটকে আছে, আপনি ওষুধ খেলেন, কমে গেল, কিন্তু পুরাপুরি কমলো না। এবং যত দিন যাবে, দিন বা সপ্তাহ দিয়ে, দিন দিয়ে বলা যাবে না, সপ্তাহ ধরে বলতে হবে, তত জিনিসটা কিন্তু বাড়তে থাকবে এবং পূর্বের অবস্থাতে কোনো মতেই ফেরত আসবে না। তাহলে আপনার একটা সমস্যা তৈরি হলো, সমস্যাটা পুরাপুরি সারলো না। আপনি অ্যান্টিবায়োটিক কিনে খেলেন, আপনি ফার্মেসি থেকে ওষুধ খেলেন, নিজে থেকেই খেলেন, আপনি ডাক্তার আপনি নিজেই খেয়ে ফেলাইলেন, খেয়ে ফেললে কিন্তু পুরাপুরি ভালো হলো, একটু থেকে যাবেই। ক্যান্সার যদি আপনার শুরু হয়, তো আপনার পুরাটা 100% ভালো হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। তারপরে কিন্তু সমস্যা হলো কি, এই 5 দিন পরে 7 দিন পরে আরেকটু বাড়ছে, 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে আরেকটু বাড়ছে, মাস পরে দেখলাম বেশ খানিকটা বেড়ে গেছে। ওষুধ খাচ্ছেন কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। ক্যান্সারের প্রথম শর্ত, আপনার যে কাজটা হচ্ছে, নাক যদি আপনার ক্যান্সার হয়, নাকে শ্বাস নিতে সমস্যা হবে, গলা যদি ক্যান্সার হয় খাইতে অসুবিধা হবে, ষড়যন্ত্র যদি ক্যান্সার হয় কথা বলতে অসুবিধা হবে। এটা হলো আপনার ফাংশনাল অসুবিধা, কিন্তু যে অসুবিধাটা হবে সেটা সম্পূর্ণ সারবে না এবং দিনে দিনে এটা বাড়তে থাকবে। এবং এর সঙ্গে যখন ব্যথাটা যখন যোগ হয়, তখন আপনাকে বুঝতে হবে আপনি অলরেডি অনেক দেরি করে ফেলেছেন, আপনার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কাজেই আপনার যে কোনো একটা সমস্যা, সেটা যেখানেই হোক না কেন, সেটা শ্বাসনালীতে হোক, পেশাবের রাস্তায় হোক, খাদ্যনালীতে হোক, যে কোনো জায়গায় যদি একটা সমস্যা হয় এবং সমস্যাটা যদি আপনি আপাতত না সারে বা পুরোপুরি না সারে এবং দিনে দিনে সমস্যাটা গ্রাফের মতো বাড়তেই থাকে, তখন আপনি বুঝবেন আপনার একটা বিশাল সমস্যা হচ্ছে। আপনাকে স্পেশালিস্টের কাছে যে ওই জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। স্যার, আমরা তো গলার সমস্যা নিয়ে কথা বললাম, আমরা সবাই চাই যে গলা ভালো রাখার জন্য গলার যত্নে সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে? গলার যত্নে সার্বিকভাবে সমস্যা হলে আপনি বেশি কথা বলবেন না। আমরা অনেক কথা বলি, তো কথা বলতে একটু কম করতে হবে। যখন দেখবেন কথা গলা একটু বসে গেছে, তখন আপনি কথা বন্ধ করে দিবেন। ফিস ফিস করে কথা বলা কিন্তু অনেক ক্ষতিকর, চেঁচামেচি করে কথা বলা অনেক ক্ষতিকর, অত্যন্ত জোরে কথা বলা। আপনি যখন গাড়ি চালাচ্ছেন না, একটা গাড়ির নিয়ম আছে কি 30 কিলোমিটার বেগে গাড়ি চলে আর ফুয়েল কনজাম্পশন সবচেয়ে সফিস্টিকেটেড অপটিমাম হয়। এর চেয়ে বেশি তুললেও আপনার ফুয়েল কনজাম্পশন বেশি হয়। কমও যদি চলে 1 কিলোমিটার 2 কিলোমিটার বেগে গাড়ি চলে, তাহলেও আপনার ফুয়েল কনজাম্পশন বেশি হয়, গাড়ির ক্ষতি হয়। এক্স্যাক্টলি গলার একটা আপনার একটা লেভেলে একটা শব্দের একটা নিয়ম আছে, আপনার এইটা আপনার স্ট্যান্ডার্ড। কারোর জন্য একটু উঁচু, কারোর জন্য কারো একটু নিচু, এই স্ট্যান্ডার্ডে কথা বলেন। এর চেয়ে উপরেও কথা বলতে চান না, এর চেয়ে নিচেও কথা বলতে চান না। এরপরেও যদি কোনো সমস্যা হয়, কথা বন্ধ রাখেন, পর্যাপ্ত পরিমাণে পানি খান, গড়গড়া করেন, পানি স্টিম নেন, পানি খান, খাইলেও কিন্তু ওই জায়গাটা ময়েস্ট থাকে এবং ভালো হয়। এবং আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেই গ্যাস্ট্রিকের সমস্যার চিকিৎসা করেন। আপনার নাকের যদি সমস্যা থাকে, পোস্টনাজাল ড্রিপ, সেখানে সমস্যা, ভর পেটে খেয়ে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, ভর পেটে খেয়ে ঘুমানো যাবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং যারা রমজানে রোজাদার ব্যক্তিরা আছেন, যাদের এই গলার সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল, তারাও বিভিন্ন রকমের তথ্য এবং পরামর্শ পেয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম। দর্শক, বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।